তো খেয়াল করো তোমরা, তার আগে তো বুঝতে হবে, আমরা মনে হয় গত ক্লাসে একটু বুঝেছি যে কেন জৈব অ্যাসিড অ্যাসিড হিসেবে আচরণ করে, কেন জৈব অ্যাসিড থেকে একটা H প্লাস হিসাবে প্রোটন হিসাবে রিলিজ হয়। একটু বুঝো, খেয়াল করো বাবা তোমরা, এই যে জৈব অ্যাসিডটা বাবা খেয়াল করবেন আপনারা, সি ডাবল বন্ড ও আর হচ্ছে OH, গত ক্লাসে সুন্দর করে বুঝিয়েছি। এই অক্সিজেন ইলেকট্রন টান দিলে অক্সিজেনের মুক্তজোর এখানে আসে। তাহলে বাবা কি হয়, কি হয়েছিল গত ক্লাস আমরা কি দেখেছিলাম, আর সি একক বন্ধন, ডাবল বন্ড ছিল, পাই বন্ধনের দুইটা ইলেকট্রন অক্সিজেন নিয়ে গিয়েছে, ফলে অক্সিজেন হয়ে গেল মাইনাস, কার্বন কিন্তু আর প্লাস হতে পারলো না, ইনস্ট্যান্ট যখনই নিল তখনই এখানে এখানে আবার ডাবল বন্ড হয়ে গেল। অক্সিজেনের তখন মুক্তজোড় ইলেকট্রন দুইটা ছিল, এখন একটা, অক্সিজেন এখন প্লাস চার্জ বহন করছে আর H তো আছে। তাহলে এরপরে কি হচ্ছে, এরপরের কাজটা কিন্তু একদম সহজ, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের দুইটা ইলেকট্রনই এই অক্সিজেন রেখে দেয়, রেখে দিলে হাইড্রোজেন এখান থেকে কি হিসাবে বেরিয়ে গেল, H প্লাস হিসাবে বেরিয়ে গেল। আর আমরা বলেছি আর সি ডাবল বন্ড, ও সরি, আর সি ও মাইনাস, আর এটা ডাবল বন্ড হয়ে গেল। বাবা এটা কিন্তু আসলে এই আর সি ডাবল ও মাইনাস, আমরা তোমাদেরকে আগেও বলেছি কোন অ্যাসিড যদি একটা H কে ছেড়ে দেয় H প্লাস হিসাবে, তাহলে বাকি যে অংশটা থাকবে তার মধ্যে একটি নেগেটিভ চার্জ গেইন করবে, এটা আমরা আগেও বলেছি তাই না, কারণ তার ইলেকট্রন তো রেখে দেয়। হাইড্রোজেন কখন প্লাস হয়, যখন তার ইলেকট্রন রেখে দেয়, তাহলে একটা যদি ইলেকট্রন রেখে দেয় তার মধ্যে একটা মাইনাস চার্জ সৃষ্টি হবে। তাহলে আমরা বাবা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করেন তো, এইচ সি ডাবল ও এইচ, এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে CH3COOH, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড। আর এটার তো কোনো নাম দিতে পারি না RCOOH, কারণ আর তো নির্দিষ্ট না, তাই আমরা কোনো ইথানোইক বা মিথানোইক বা প্রোপানোইক নাম দিতে পারি না, এটা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। সবগুলোই জৈব অ্যাসিড, তবে এটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলতে বাধ্য, কারণ এটার কোনো নাম দিতে পারছি না, স্পেসিফিক নাম দিতে পারছি না। এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হলে মিথানোইক অ্যাসিড হবে, এগুলো তোমরা জানো। দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড হলে ইথানোইক অ্যাসিড হবে, তোমরা জানো। তাহলে এখন বলো, সবগুলোই কিন্তু একটা করে H প্লাস আয়ন দান করবে, কারণ ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গুলো হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। মনোপ্রোটিক মানে একটা করে প্রোটন দান করে। ডাইপ্রোটিক অ্যাসিড কারা বা পলিপ্রোটিক অ্যাসিড কারা, যারা একটার বেশি প্রোটন দান করে তারা হচ্ছে পলিপ্রোটিক অ্যাসিড। পলিপ্রোটিক, পলি মানে একের অধিক বা বহু। তো এখন খেয়াল করো তুমি, এই মিথানোইক অ্যাসিড থেকে যদি প্রত্যেকে কিন্তু H প্লাস আয়ন দেয়, বাবা ভুল মানে না বুঝলে আমাকে বলবেন, প্রত্যেকে কিন্তু H প্লাস আয়ন দেয়, এটাই তাদের ধর্ম। কারণ কিভাবে দেয়, কেন দেয়, সবই তোমাদেরকে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই একটি, এখানে আর থাকুক, CH3 থাকুক, H থাকুক, যেটাই থাকুক, সবাই কিন্তু H প্লাস আয়ন দিবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু অ্যাসিড, এই নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নাই। জৈব অ্যাসিডগুলো অ্যাসিড, কারণ তাদের থেকে H প্লাস আয়ন মুক্ত হয়। প্রোটনীয় মতবাদ বলি, যেভাবেই বলি, তারা কিন্তু আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী তারা অ্যাসিড, প্রোটনীয় মতবাদ অনুযায়ী তারা অ্যাসিড, লুইস মতবাদ অনুযায়ী তারা অ্যাসিড, অর্থাৎ যেইভাবেই ব্যাখ্যা দিতে চাই আমি, প্রত্যেকে H প্লাস আয়ন দিল। তাহলে এখন এই মিথানোইক অ্যাসিড থেকে একটা H যদি H প্লাস আয়ন হয়ে যায়, নিশ্চয়ই এই Hটা কিন্তু H প্লাস আয়ন হবে না, যেই H অক্সিজেনের সাথে আছে ওইখান থেকে H প্লাস আয়ন হিসেবে মুক্ত হয়। তাহলে এখন বাকি যে অংশটা থাকতেছে এইটার মধ্যে কিন্তু একটা কি হবে, একটা আয়ন সৃষ্টি হবে, নেগেটিভ আয়ন COO-। তাহলে ফর্মিক অ্যাসিড থেকে যে আয়নটা পাওয়া যায় এটাকে বলি ফরম্যাট আয়ন। ফরম্যাট আয়ন একটু বোঝার চেষ্টা করবেন বাবা। বা আমি যদি এটাকে মিথানোইক অ্যাসিড বলি, তাহলে এটার নাম হচ্ছে মিথানয়েট আয়ন, মিথানয়েট আয়ন বা মিথানয়েট আয়ন, মিথানয়েট, ফরম্যাট আয়ন বা মিথানয়েট আয়ন, নয়েট। একটু মনে রাখবেন আর কি, মনে রাখার জন্য, কারণ না জেনে একটা জিনিস মুখস্থ করাটা তো ভালো না। মিথানয়েট আয়ন, কথা একটু বুঝবার চেষ্টা করবেন, কেমন? তাহলে এসিটিক অ্যাসিড থেকে একটা H প্লাস আয়ন মুক্ত হলে বাকি যে অংশটা থাকছে CH3COO-, এটার নাম এসিটেট আয়ন অথবা ইথানয়েট আয়ন। তাহলে এটার নাম এসিটেট আয়ন বা ইথানয়েট আয়ন, যেটাই আমরা বলি, ইচ্ছা আমরা যেটা বলতে পারি এসিটেট আয়ন অথবা ইথানয়েট আয়ন। তাহলে এটা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা থেকে নিশ্চয়ই যে আয়নটা পাবো RCOO-, এটা নিশ্চয়ই কার্বক্সিলেট আয়ন। এটাকে আমরা ইথানয়েট মিথানয়েট কিছুই বলতে পারছি না, এটা হচ্ছে কার্বক্সিলেট আয়ন। ওকে, কার্বক্সিলেট আয়ন। তার মানে আমরা বুঝতে পারলাম, কার্বক্সিলেট আয়ন হোক, কার্বক্সিলিক অ্যাসিড হলে কার্বক্সিলেট আয়ন, ইথানোইক অ্যাসিড হলে ইথানয়েট আয়ন, মিথানোইক অ্যাসিড হলে মিথানয়েট আয়ন। কিন্তু বাবা এই যে আয়নগুলো সৃষ্টি হলো এটার মধ্যে কিন্তু খুব রেজোনেন্স হয়, রেজোনেন্সের জন্য এটা কিন্তু স্থায়ী। কারোর মধ্যে রেজোনেন্স হলে ইলেকট্রনের যদি এই আসা যাওয়া ঘূর্ণন মানে ডিলোকালাইজেশন হয়, এক জায়গায় ইলেকট্রন স্থির না থেকে কয়েকটি পরমাণুর মাঝে কি হবে, ইলেকট্রন আসা যাওয়া হবে, এটাকে আমরা রেজোনেন্স বলছি। তাহলে এখানে এই যে এসিটেট আয়নটা বা কার্বক্সিলেট আয়নটা সৃষ্টি হলো, এই কার্বক্সিলেট আয়নের মধ্যে কি হয় একটু খেয়াল করি আমরা। এই যে কার্বক্সিলেট, সবাই একটু মনোযোগ দিবা, আর সি ডাবল বন্ড, এই যে বাবা খেয়াল করবেন, এখানে আমরা সি ডাবল বন্ডকে এখানেও দিতে পারি,
যাই হোক এখানে মাইনাস দিলাম একটা মুক্তজোড় ইলেকট্রন আর এখানে ডাবল বন্ড, এটাই হচ্ছে কিন্তু আরসি ডাবল ও। এবার ভাবে একটু বুঝেন কিভাবে রেজোনেন্সটা হয়। এই মুক্তজোড় দুইটা ইলেকট্রন আবার এখানে এসে ডাবল বন্ড হয়, আর যখনই এখানে ডাবল বন্ড হয় কার্বনের ব্যালেন্সিং কিন্তু পাস হয়ে যায়, তখন পাস কার্বন ব্যালেন্সিং হতে পারে না, এই দুইটা ইলেকট্রন আবার এই অক্সিজেন নিয়ে যায়। তাহলে একটু খেয়াল করেন তো কি হচ্ছে, আর ঠিকই থাকবে, আর এর কোনো ভূমিকা এখানে নাই। সি আগে এখানে একক বন্ধন ছিল, এখন কিন্তু দেখো আরো একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। যদি ইলেকট্রন অক্সিজেন দিয়ে দেয় তাহলে তার মধ্যে আর মাইনাস চার্জটা থাকবে না, কিন্তু কার্বন দেখো একদিকে পাচ্ছে আর একদিকে দিচ্ছে, কার্বনের কোনো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এখানে এখন একক বন্ধন হয়ে যাবে কারণ আগে ডাবল বন্ড ছিল, আর এখন এই অক্সিজেন দুইটা ইলেকট্রন, এই একটা বন্ধনের দুইটা ইলেকট্রন সে আবার নিয়ে সে আবার মাইনাস হয়ে যায়, তাহলে এটাও কিন্তু সি ডাবল ও মাইনাস আয়নিক। আবার পরবর্তীতে কি ঘটে, আবার পরবর্তীতে সেম কাজটাই আবার ঘটে, অক্সিজেন তার মুক্তজোড় ইলেকট্রন এখানে দিয়ে ডাবল বন্ড করে, এই অক্সিজেন আবার টান দিয়ে নিয়ে যায়, অর্থাৎ এই তিনটা পরমাণুর মাঝে এই একটা বন্ধনের দুইটা ইলেকট্রন শুধু এইভাবে আসা যাওয়া করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর সি ও মাইনাস, এদিকে ও মাইনাস, একটা বন্ধন কিন্তু সবসময় থাকে, একটা বন্ধন কিন্তু সবসময় থাকে, আর আরেকটা বন্ধন এই তিনটার মাঝে কি করে দেখো তো দেখি, এই তিনটার মাঝে মাইনাস চার্জটা কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে। তাহলে আমরা এই দুইটা কাঠামোর সমতুল্য কাঠামো, মানে এটা এবং এটার সমতুল্য কাঠামোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তার মানে ইলেকট্রনটি তিনটা পরমাণুর মাঝে এই দুইটা কখনো নেগেটিভ চার্জটা এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে, তাহলে রেজোনেন্স হচ্ছে, যার মধ্যে রেজোনেন্স হয় সে কিন্তু স্থায়ী। তাহলে আমরা কি বলতে পারি না যে কার্বক্সিলিক অ্যাসিড যদি একটা প্রোটন ছেড়ে দেয় তাহলে একটা স্থিতিশীল কার্বক্সিলেট আয়ন সৃষ্টি হয়, এই স্থিতিশীল কার্বক্সিলেট আয়ন কার্বক্সিলিক অ্যাসিড থেকেও স্থিতিশীল। তাহলে কোন যৌগ একটা কাজ করলে যদি সে স্থিতিশীল কিছু সৃষ্টি করতে পারে তাহলে সেই কাজটা সে অবশ্যই করবে। তাই কার্বক্সিলিক অ্যাসিড একটা H+ আয়নকে ছেড়ে দিয়ে একটি স্থিতিশীল কার্বক্সিলেট আয়ন সৃষ্টি করে, মিথানোয়িক অ্যাসিড একটা H কে ছেড়ে দিয়ে একটি স্থিতিশীল ফরম্যাট আয়ন সৃষ্টি করে যার মধ্যে রেজোনেন্স হবে, ইথানোয়িক অ্যাসিড একটা H+ আয়নকে ছেড়ে দিয়ে একটা স্থিতিশীল অ্যাসিটেট আয়ন সৃষ্টি হবে যার মধ্যে রেজোনেন্স হবে, কার্বক্সিলিক অ্যাসিড একটা H+ আয়নকে ছেড়ে দিয়ে কার্বক্সিলেট আয়ন সৃষ্টি করবে যার মধ্যে রেজোনেন্স হবে। তাইলে আমরা বুঝতে পারতেছি অ্যাসিড সমূহ H+ আয়নকে ছেড়ে দেয় কি করার জন্য, H+ আয়নকে ছেড়ে দিয়ে অ্যাসিড ধর্ম দেখায়, কারণ অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে একটা H+ আয়ন ছেড়ে গেলে অবশিষ্ট যে আয়নটা থাকে কার্বক্সিলেট আয়ন সেটা কিন্তু রেজোনেন্স জনিত কারণে স্থিতিশীল হয়, আর কেউ যদি একটি কাজ করলে স্থিতিশীল হয় সে কাজটা সে অবশ্যই করবে। এই জন্য জৈব অ্যাসিডগুলো অ্যাসিড ধর্ম দেখায়, বরং কোনো প্রকারের কোনো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া তারা দিয়ে থাকে না। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার বুঝলাম সকল জৈব অ্যাসিড কিন্তু অ্যাসিড, তারা কিন্তু H+ আয়ন দান করে। আমাদের প্রশ্ন আজকের সেটা না, আমাদের প্রশ্ন হলো মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড অথবা আরো অন্যান্য যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো আছে এদের মধ্যে কে সবল অ্যাসিড কে দুর্বল অ্যাসিড, কা অপেক্ষা কে দুর্বল, কে অপেক্ষা কে সবল, এই নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা। কে অ্যাসিড এটা কখনো বলা হয়নি, অ্যাসিড সবাই, কিন্তু কার তীব্রতা কার থেকে বেশি, কার তীব্রতা কার থেকে কম, আমরা এটা একটু স্ক্রিনশট দিতে পারি বোঝার জন্য। পরবর্তীতে ক্লাস শেষে আমার অ্যাবসেন্সে যদি বুঝতে চাও স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে বিষয়গুলো দেখলে মনে হবে যে আমি কোন বিষয়গুলো আলোচনা করছিলাম। অনেক সময় স্ক্রিনশট দেখলে বোঝা যায় যে স্যার এটার পর এটা বলছিল, এগুলো জানার জন্য আসলে, এগুলো আমরা এই বিষয়গুলো যদি আমাদের ব্রেনে থাকে তাহলে আমরা সহজে একটা জিনিস বুঝতে পারবো। না বুঝে মুখস্থ করা যায় কিন্তু এটা স্থায়িত্ব থাকে না, একটা জিনিস বুঝে যখন মুখস্থ করবা দেখবা যেটা অনেক স্থায়ী হচ্ছে, এটা তোমার একটা স্থায়ী জিনিস, এটা তো কিন্তু তুমি 2 দিন পরে ভুলে যাবা, এত সময় তো পাবা না বাবা। অর্গানিক কেমিস্ট্রি এমনিতেই তোমাকে না চাচ্ছে, তার মধ্যে যদি না বুঝে মুখস্থ করো তাহলে এটা তো তুমি ধরে রাখতে পারবেই না। তো এই যে অর্গানিক কেমিস্ট্রি তোমাদেরকে এত কষ্ট করে অনেক ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে তোমাদেরকে ধৈর্যচ্যুতি না ঘটিয়ে তোমাদের যে পড়াচ্ছি, যারা নিয়মিত ক্লাস করছো আমি বলতে পারি তারা অবশ্যই সফল হবে, আর যারা ফ্রিকুয়েন্টলি ক্লাস মিস করো, একেবারে খুব অবলীলায় ক্লাস মিস করো, ওদের ব্যাপারে আমি নিজেও সন্দিহান, আল্লাহই ভালো জানেন। তবে দোয়া করতে পারি আল্লাহ যেন তোমাদেরকে অবারিত রহমত দিয়ে সহায়তা করে, যেন তোমরা কোনোভাবে পার পেয়ে যাও। ঠিক আছে, তবে তোমাদের এটা করা উচিত হয়নি, যা সময় তোমরা মিস ইউজ করেছো এর জন্য তোমাদের অবশ্যই তোমাদের অনুশোচনা এরই মধ্যে হওয়া উচিত, আর যাদের হয়নি কোন স্যার মনে হয় কেউ একজন ফোন দিছে। কিরে স্যার আটকায় গেছে, এটা কি আমার নেটের প্রবলেম নাকি স্যারের? স্যারের স্যারের হয়তো স্যারের স্যারের মনে ফোন হয় ফোন আসছে, আইছে। ওয়েট কর, হোল্ড কর। ও জাহিদ, দশের জাহিদ 10 10 ব্রো। হ, একটু আরে বুঝো ভাই তো, আমি ঠিক করে পরীক্ষা পরীক্ষা জীবনে দেই একবারই নাই। দিবা ইন্টারমিডিয়েট পরীক্ষা, কেউ যদি মনে করো যে না আগামী বছর আমি ইনশাল্লাহ খুব ভালো করে ওইলেন, কে কথা বলে হুম কিসে, স্যার আপনার কি কলার ছিল স্যার? আপনি একটু ফ্রিজ হয়ে গেছিলেন স্যার কিছুক্ষণের জন্য।
মনে হয় নেটওয়ার্কের সমস্যা ছিল, কিন্তু এদিকে তো কোনো সমস্যা নাই। কে কথা বললো, কে আহাদ না মুন্না? হুম? না স্যার, বলতেছিলাম যে এটা আমার নেটের প্রবলেম নাকি স্যার আপনার সমস্যা। পরে সবাই বললো যে মানে আপনি হয়তো বা কল আসছে দেখে আপনি স্ট্যাচু হয়ে গেছেন। কি জানি তুই কইলি যে তুই কি পরীক্ষায় না কি দেস নাই তুই? কথা ঠিক মতো। ঠিকই শুনছেন। হুম, আমি তো ঠিকই শুনছি তো করে। এখন দেখতে পাচ্ছিস সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমাদের বিষয়টা হলো প্রশ্নের দিকে, মূল প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই। সেটা কি একটু লক্ষ্য করো। আমরা এগুলো যেহেতু স্ক্রিনশট দিয়েছি, এগুলো মুছে ফেলি। সবাই খেয়াল করো। যেমন এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বাবা একটু খেয়াল করবেন, CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কার্যকরী মূলকের পাশের কার্বনটাকে বলে আলফা কার্বন, তারপরে যদি কার্বন থাকে বিটা গামা, এইভাবে সংখ্যায়িতকরণ করা হয়। আগে এইভাবে গ্রিক ওয়ার্ডগুলো দিয়ে আমরা রোমান সংখ্যাগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আলফা বিটা গামাগুলো দিয়ে আমরা মানে চেইনকে কার্বনগুলোকে নাম্বারিং করতাম। এখন যেমন আধুনিক পদ্ধতিতে 1 2 3 4 দিয়ে করা হয়, তখন আলফা বিটা গামা বিটা সাই ফাই এগুলো দিয়ে করা হতো। হ্যাঁ, তো খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নিজে একটা কার্বন, তাহলে পরবর্তী কার্বনটাই হচ্ছে আলফা, তারপরে ভিটা। তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিডে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন। তাহলে বলো তো দেখি, CH3CH2COOH, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানোয়িক অ্যাসিডের এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তো একটু খেয়াল করো, তোমরা বোঝার চেষ্টা করো, আমরা যে ইথানোয়িক অ্যাসিড বলছি, তাহলে ইথানোয়িক অ্যাসিডে আলফা কার্বনে কিন্তু কি থাকে, হাইড্রোজেন আছে 3টা। তাহলে এই যে 3টা হাইড্রোজেন আছে, মনে করো 3টা হাইড্রোজেন আছে আলফা কার্বনে, এটাই হচ্ছে CH3, তার সাথে হচ্ছে C ডাবল বন্ড OH, এটা হচ্ছে গাঠনিক সংকেত আর কি ইথানোয়িক অ্যাসিডের। সবাই একটু খেয়াল করবে। হ্যাঁ, তো আমরা জানি এই মিথাইল মূলকগুলো বা ইথাইল মূলকগুলো, মোট কথা অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা দানকারী গ্রুপ, তারা ইলেকট্রন দান করে। তাহলে এখানে এই কার্বন পজিটিভ পার্শিয়াল পজিটিভ হওয়ার কারণে এই অক্সিজেন ইলেকট্রন টান দিলে এই কার্বনের পজিটিভটা কিছুটা এই মিথাইল গ্রুপ কিন্তু কিছুটা নিউট্রালাইজড বা প্রশমিত করে দেয়, কারণ তার টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন দান করা, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টের কারণে। ধনাত্মক আবেশীয় ফল বলে এটাকে। কোন মূলক যদি তার নিজের ইলেকট্রন কারো দিকে পুশ করে দিয়ে দেয়, এই প্রভাবটাকে বলে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। আর যদি কেউ তার তড়িৎ ঋণাত্মকতার কারণে টেনে নিয়ে নেয়, এটাকে বলে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট হলো তার থেকে ইলেকট্রন কারো দিকে দিয়ে দেওয়া, আর নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট হলো কারো কাছ থেকে নিয়ে আসা। একটু বোঝার চেষ্টা করিও, কেমন? তাহলে এখন খেয়াল করো, এই মিথাইল গ্রুপের বা অ্যালকাইল গ্রুপের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে, অর্থাৎ তাদের নিজস্ব ইলেকট্রন অন্যের দিকে পুশ ব্যাক করা, এটা তাদের একটা রীতি বা তাদের একটা টেন্ডেন্সি। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যে ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডের এই যে হাইড্রোজেন গুলো আছে, এগুলো এই কার্বন হাইড্রোজেন বন্ড একটু দুর্বল, ফলে এই হাইড্রোজেন গুলো সহজে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন হতে পারে। এখন কোনো কারণে যদি মনে করো যে এই কার্বনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলো কোনো একটি হ্যালোজেন যেমন ক্লোরিন দ্বারা, বাকি দুইটা হাইড্রোজেন কিন্তু রয়ে গেল, তাহলে এই যে এটা কিন্তু আসলে মূলত ইথানোয়িক অ্যাসিডের কিন্তু জাতক, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়ে কিন্তু এই যৌগটা পাওয়া গেল। এটার নাম হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের জাতক ইথানোয়িক অ্যাসিড থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু একটি ক্লোরিন আলফা কার্বনে যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা বলছি ক্লোরো ইথানোয়িক অ্যাসিড অথবা মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড। মনো শব্দটার অর্থ হলো একটা। আবার এটাও হতে পারে এই আলফা কার্বনের দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হতে পারে, আরেকটা হাইড্রোজেন থাকতে পারে, তখন এটাকে আমরা বলবো ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এমনও হতে পারে তিনটা হাইড্রোজেনই প্রতিস্থাপন হয়েছে তিনটা ক্লোরিন দ্বারা, অথবা তিনটা ব্রোমিন দ্বারা হতে পারে, তিনটা আয়োডিন দ্বারা, তিনটা ফ্লুরিন দ্বারা হতে পারে, হোয়াটএভার। আর এটা হচ্ছে COOH। তাহলে এটার নাম হচ্ছে বাবা ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এটা ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা মনোক্লোরো বা শুধু ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। আর এই সবগুলোই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে সৃষ্টি, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের জাতক। খেয়াল করিও কিন্তু, কেমন? তাহলে ইথানোয়িক অ্যাসিড একটি অ্যাসিড এবং তার থেকে কিন্তু আরো ডেরিভেটিভ সৃষ্টি হয়, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এখন এটাও কিন্তু অ্যাসিড, এটাও H+ আয়ন দান করে, এটাও H+ আয়ন দান করে, সবগুলো H+ আয়ন দান করে, সবাই কিন্তু অ্যাসিড, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো এটার থেকে এটা তীব্র বা সবল অ্যাসিড। এই মনোক্লোরো থেকে ডাইক্লোরো আরো তীব্র, ডাইক্লোরো থেকে ট্রাইক্লোরো আরো তীব্র অ্যাসিড। এটার সবলতা, এটার H+ আয়ন প্রোটন বা প্রোটন রিলিজ করার প্রবণতা এদের সবার থেকে এই ট্রাইক্লোরো আরো বেশি। অর্থাৎ আমি দেখতে যাচ্ছি আলফা কার্বনে যতই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বাড়তেছে, আলফা কার্বনে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি একটা হয়, তখন কিন্তু আগে কিন্তু এই মিথাইল গ্রুপটা কিন্তু ধনাত্মক
আবেশীয় ফলাফল বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে তার নিজের ইলেকট্রন কিন্তু কার্বনের দিকে পুশ ব্যাক করছে। আর এখন এই আলফা কার্বনে একটা হাইড্রোজেনের জায়গায় যদি একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হয়, তখন কিন্তু এই ক্লোরিন কিন্তু এই আলফা কার্বন থেকে উল্টা নেগেটিভ ইন্ডাকটিভের কারণে কিন্তু সেই ইলেকট্রন টানে। তখন কিন্তু এই গ্রুপটা কিন্তু আর এই কার্বনের দিকে পুশ ব্যাক করতে পারে না, ইলেকট্রন দিতে পারে না, বরং উল্টা সে আরো এই কার্বন থেকে টানে। বোঝার চেষ্টা করিও। তাহলে এখন কিন্তু একটা ক্লোরিন বা একটা হ্যালোজেন পরমাণু আলফা কার্বনে থাকার কারণে যেখানে সে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করতো, এখন কিন্তু সে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করছে। কারণ সে ঘাটতি হলে তার কারণে, ক্লোরিনের কারণে এর ঘাটতি, আর এর ঘাটতি হলে সে বরং এর থেকে কারো ঘাটতি হলে তার, কারণ এটাও কার্বন এটাও কার্বন, কিন্তু এর ঘাটতি হলে এর ইলেকট্রন পাওয়ার এবিলিটি বা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা বেড়ে যাবে, তখন এই কার্বন থেকে উল্টা আরো এই কার্বন তার নিজের দিকে টানে, তখন এটা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট এখানে পর্যবেক্ষিত হয়। এখানে আরো তীব্র নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট পর্যবেক্ষিত হয়, কারণ এখানে এই ক্লোরিনও টানে, এই ক্লোরিনও টানে। তাহলে মোটামুটি এই কার্বনের অবস্থা কেরোসিন, এই কার্বনের অবস্থা কেরোসিন হলে কি তাহলে এই কার্বনের এই যে COOH এর কার্বনের থেকে আরো ইলেকট্রন অধিক হারে টানবে, ডাবল হারে টানবে। তাহলে এখানে তো কেরোসিন না বলে আমরা গ্যাসই বলতে পারি, এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাহলে ক্লোরিন টানতেছে, তাহলে এদিক দিয়ে কিন্তু দেখো এই কার্বন কিন্তু এই কার্বন থেকে আরো অনেক অনেক বেশি ইলেকট্রন এই আলফা কার্বন টেনে নিয়ে আসতেছে। মনে রেখো, যদি একটু কথা খেয়াল করো, কার্বক্সিলিক মূলকের সাথে যদি কোনো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টধারী কোনো গ্রুপ যুক্ত থাকে, যে কিনা তার নিজের ইলেকট্রন এই কার্বন ধনাত্মক হলে তার দিকে পুশব্যাক করে তার ধনাত্মক চার্জকে প্রশমিত করে ফেলে, সেক্ষেত্রে তার থেকে অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন এখানে পার্টিসিপেট করবে ধীরে ধীরে, অত ইচ্ছা পোষণ করবে না, কারণ এর খিদা থাকলে না, এর ঘাটতি থাকলে না অক্সিজেনের মুক্তজোর ইলেকট্রন এখানে দ্রুত অংশগ্রহণ করবে, কিন্তু এর খিদাই নাই, এর চাহিদাই নাই, এর ঘাটতিই নাই, তাহলে এই অক্সিজেনের মুক্তজোর এখানে কি করবে, অংশগ্রহণ করবে। কেন করলেও আস্তে আস্তে করবে, সময় নিয়ে করবে, বুঝো নাই? তাহলে এই অক্সিজেন যদি ইলেকট্রন টান মারে, কার্বন প্লাস হয়ে গেলে এর প্লাস চার্জটা, এর ঘাটতিটা যদি এই পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টধারী গ্রুপ যদি কিছুটা প্রশমিত করে দেয়, তার খিদা যদি কিছুটা কমিয়ে দেয়, ঘাটতি যদি কিছুটা হ্রাস করে দেয়, তাহলে এই কার্বন এই অক্সিজেনের মুক্তজোরকে খুব বেশি অ্যাট্রাকশন করবে না। এই অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রন এখানে পার্টিসিপেট করাতে বা অংশগ্রহণ করাতে একটু লেট করবে, ফলে অক্সিজেনের উপর প্লাস চার্জ সৃষ্টি হতে লেট হবে। অক্সিজেনের উপর প্লাস চার্জ সৃষ্টি হতে লেট হলে বা দেরি হলে হাইড্রোজেনও এখান থেকে H+ আয়ন হিসাবে দেরিতে মুক্ত হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে একটি ধনাত্মক আবেশীয় ফলাফলদারী বা ধনাত্মক আবেশধর্মী একটি মিথাইল গ্রুপ বা ইলেকট্রন দানকারী একটি মিথাইল গ্রুপ যুক্ত থাকার কারণে এখানে হাইড্রোজেনটা, এত কথা বলার দরকার নাই যে এর ঘাটতি হলে অক্সিজেনের মুক্তজোর এখানে পার্টিসিপেট করবে দেরিতে, অক্সিজেনের উপর প্লাস চার্জ সৃষ্টি হবে দেরিতে, হাইড্রোজেন দেরি মানে রিলিজ হবে দেরিতে, এই এত কিছু বলার দরকার নাই। শুধু বলবা যে জৈব অ্যাসিডে, কোন জৈব অ্যাসিডে খেয়াল করো, এটাও জৈব অ্যাসিড, COOH গ্রুপ, COOH গ্রুপ, COOH গ্রুপ, এত কথা কিন্তু পেঁচাল পারবে না পরীক্ষার খাতায়, দরকার নেই। তুমি জিস কথাটা লিখলেই পরীক্ষক বুঝে যাবে। তুমি শুধু লিখবা যে কোনো জৈব অ্যাসিডে কার্যকরীমূলক COOH এর সাথে যদি ইলেকট্রন দানকারী গ্রুপ, ধনাত্মক আবেশধর্মী ফলাফলের মাধ্যমে ইলেকট্রন দানকারী কোনো গ্রুপ থাকে, তাহলে ওই অ্যাসিড থেকে H+ আয়ন মুক্ত হওয়ার প্রবণতা কমে যায়। আর যদি কোনো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টধারী বা ইলেকট্রন গ্রহণকারী কোনো গ্রুপ যদি COOH এর সাথে যুক্ত থাকে, তখন তার থেকে H+ আয়ন রিলিজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে এর থেকে এর আরো বেশি, কারণ এটা আরো বেশি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট এখানে পর্যবেক্ষিত হচ্ছে। এই COOH গ্রুপের সাথে যে গ্রুপটা আছে ডাইক্লোরো আলফা কার্বনে দুইটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হ্যালোজেন থাকার কারণে এই কার্বন থেকে ইলেকট্রন তত বেশি আলফা কার্বনের দিকে চলে যাচ্ছে, ফলে এই কার্বন COOH থেকে H+ আয়নটা আরো দ্রুত রিলিজ হওয়ার প্রবণতা সৃষ্টি হচ্ছে এখানে আরো বেশি। তাহলে আমরা কি বলতে পারি, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড নিঃসন্দেহে সবল, নিঃসন্দেহে তীব্র অ্যাসিড ডাইক্লোরো এবং মনোক্লোরো থেকে, আর এগুলো থেকে এসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড কিন্তু অনেক দুর্বল। তাহলে আমরা এই যে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড থেকে যে ডেরিভেটিভস গুলো আছে, হ্যালো ইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরো, ট্রাইক্লোরো, ডাইফ্লোরো, ট্রাইফ্লোরো, অনেক হতে পারে, আমরা এগুলাই বেশি আসে পরীক্ষায়, যে ম্যাক্সিমাম এটাই আসে যে ইথানোয়িক অ্যাসিড থেকে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড সবল কেন, বা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড দুর্বল কেন। কারণ একটাই, এখানে ইলেকট্রন দানকারী গ্রুপ, তাই এখান থেকে হাইড্রোজেন আয়ন রিলিজ হতে সময় লাগে। আর এখানে ইলেকট্রন দানকারী তো নয়, বরং ইলেকট্রন গ্রহণকারী আলফা কার্বনে তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন থাকার কারণে এই আলফা কার্বন বরং COOH এর C থেকে ইলেকট্রন বিপরীত দিকে টান দেয়, ফলে এই COOH থেকে H+ দ্রুত রিলিজ হয়ে অ্যাসিড ধর্ম দেখায়, প্রবল। তাহলে আমরা বলতে পারি ক্লোরো ইথানোয়িক অ্যাসিড তীব্র অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড থেকে ডাইক্লোরো এবং ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড সবল অ্যাসিড, আরো সবল। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছি আমরা?
জি স্যার। আচ্ছা, এবার একটু তাহলে খেয়াল করো, এবার তাহলে একটু খেয়াল করি আমরা মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কে সবল, একটু খেয়াল করো। এই যে এইচ সি ডাবল বন্ড ও আর হচ্ছে ও এইচ, হ্যাঁ দেখো মিথানোয়িক অ্যাসিডে কিন্তু এই যে এইচটা আছে সি ডাবল এইচ সাথে, সি ডাবল এইচ কার্যকরী মূলকের সাথে যে এইচটা আছে এটা ইলেকট্রন দানও করতে পারে না, ইলেকট্রন নিতেও পারে না, তার কোনো প্রকারের ইন্ডাকটিভ এফেক্ট নাই, নো পজিটিভ নো নেগেটিভ, হাইড্রোজেন শুধুমাত্র। তাহলে এই মিথানোয়িক অ্যাসিডে ইলেকট্রন দানও করছে না নিচ্ছেও না, কিন্তু অলরেডি ইথানোয়িক অ্যাসিডে দেখো তো কি হচ্ছে, ইথানোয়িক অ্যাসিডে কিন্তু অলরেডি ইলেকট্রন দান করছে। তাহলে দানকারী গ্রুপ থাকলে এইচ প্লাস আয়ন রিলিজ হওয়ার প্রবণতা কমবে, দানকারী গ্রুপ থাকলে সি ডাবল এইচ এর সাথে যদি দানকারী গ্রুপ থাকে তাহলে দানকারী গ্রুপ থাকলে এইচ আয়ন বা প্রোটন রিলিজ হওয়ার প্রবণতা কমে, আর দানকারী গ্রুপ না থাকলে প্রবণতা বাড়বে। তাহলে এর থেকে এর তীব্রতা আরো বেশি হবে, কারণ এত দান, এখানে কিন্তু দানও হচ্ছে না গ্রহণও হচ্ছে না, আর এখানে কিন্তু অলরেডি গ্রহণ হচ্ছে, টেনে নিয়ে আসতেছে, তাহলে এর তীব্রতা এর থেকে আরো বেশি। তাহলে মিথানোয়িক অ্যাসিড থেকে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড কিন্তু তীব্র, মিথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড কিন্তু দুর্বল। তাহলে আমরা বলতে পারছি এখানে যতগুলো অ্যাসিড লিখছি তার মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে কে, ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মিথানোয়িক অ্যাসিড সবল, কে ব্যাখ্যা দিতে পারবে? এখন এতক্ষণ যে আলোচনা করেছি এই কথাগুলো কে একটু গুছিয়ে বলতে পারবে যে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথানোয়িক অ্যাসিড সবল অ্যাসিড কেন, কে ব্যাখ্যা দিতে পারবে? নিজের ভাষায়, ভুল ভ্রান্তি হোক সমস্যা নেই, বলো। স্যার যে 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 ইথানোয়িক অ্যাসিড এটার মধ্যে যে আর গ্রুপটা নেই CH3, আর CH3 এইভাবে মূলক না আমরা জানি স্বামী, হ্যাঁ ঠিক আছে, যে ইলেকট্রন। ইথানোয়িক, এইভাবে বল বাবা, ইথানোয়িক অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা জৈব অ্যাসিড যে কার্যকরী মূলক তার সাথে ধনাত্মক আবেশধর্মী বা ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। কথাগুলো শুনো বুঝো, এইভাবে লিখবা, ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিড দুটাই জৈব অ্যাসিড, কিন্তু কার্বক্সিলিক যে কার্যকরী মূলক অ্যাসিড গ্রুপের যে কার্যকরী মূলক তার সাথে মিথানোয়িক অ্যাসিডে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ নাই। কিন্তু কোন জৈব অ্যাসিডে যদি সি ডাবল এইচ মূলকটির সাথে অর্থাৎ জৈব অ্যাসিড কার্যকরী মূলকের সাথে যদি কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে, ধনাত্মক আবেশধর্মী কোনো গ্রুপ থাকে, তাহলে ওই অ্যাসিড থেকে এইচ প্লাস আয়ন মুক্ত হবার প্রবণতা কমে যায়। আর যদি কোনো সি ডাবল এইচ গ্রুপের সাথে এমন কোনো গ্রুপ না থাকে, ধনাত্মক আবেশধর্মী বা ইলেকট্রন দানকারী কোনো গ্রুপ না থাকে, তাহলে তার থেকে এইচ প্লাস আয়ন রিলিজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে আমরা বুঝতেই পারতেছি মিথানোয়িক অ্যাসিডে হাইড্রোজেনের কোনো ধনাত্মক আবেশধর্মিতা ঋণাত্মক আবেশধর্মিতা কোনোটাই নাই, বরং ইথানোয়িক অ্যাসিডে যে মিথাইল গ্রুপ আছে তার ডোনেটিং গ্রুপ আছে, এবারে ইলেকট্রন দান করার টেন্ডেন্সি আছে, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট সেখানে দেখা যাবে, ফলে এখান থেকে এইচ প্লাস আয়ন রিলিজ হতে সময় লাগবে। হয় এটা সবল অ্যাসিড, আর যার থেকে কম হয় এটা দুর্বল অ্যাসিড। অ্যান্সার। তাহলে আমরা এইভাবে এই মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তুলনা করতে বললে এভাবে করব, ইথানোয়িক অ্যাসিড ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তুলনা করতে বললে আমরা এইভাবেই করব। এখানে ইলেকট্রন দানকারী গ্রুপ আছে আর এখানে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ আছে, কারণ আলফা কার্বনের হ্যালোজেন যখন ইলেকট্রনকে হ্যালোজেনের দিকে টান মারে তখন আলফা কার্বন কার্যকরী মূলকের কার্বন থেকে ইলেকট্রন টান দেয়, তখন এই যৌগ থেকে এইচ প্লাস আয়ন রিলিজ হওয়ার প্রবণতা আরো বৃদ্ধি পায়, তার অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। এইভাবে আমরা ব্যাখ্যাগুলো দিব। শেষ এটা। তাহলে আমরা জৈব অ্যাসিডের তীব্রতার তুলনামূলক আলোচনা আমাদের শেষ। এখন আসো আরেকটা প্রশ্ন, কয় মিনিট সময় আছে দেখো তো অভি? স্যার 7 মিনিট। 7 মিনিট। দেখো আমরা কতদিন আগে পড়েছিলাম অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক শনাক্তকরণ করতে প্রথমে 2,4-DNPS দিয়ে কার্বনিল মূলক শনাক্তকরণ করেছি। যদি কোনো নমুনা যৌগে 2,4-DNPS যোগ করা হয়, কমলা হলুদ অদক্ষেপ সৃষ্টি হয়, তাহলে পৃথিবীর আর কোনো যৌগ, আর কোনো কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ 2,4-DNP's সাথে কমলা হলুদ অদক্ষেপ সৃষ্টি করে না, অ্যালডিহাইড আর কিটোন ছাড়া। তাহলে যদি কোনো নমুনা যৌগের সাথে 2,4-DNPS যোগ করলে যদি কমলা হলুদ অদক্ষেপ সৃষ্টি হয়, নিশ্চিতভাবেই বলতে পারি ওই নমুনা যৌগের মধ্যে অন্য কোনো কার্যকরী মূলক নাই, কে আছে? অ্যালডিহাইড না হয় কিটোন, কার্বনিল মূলক আছে। কার্বনিল যৌগ বলতে আমরা দুইটাকে বুঝি, অ্যালডিহাইড আর কিটোন। ওকে, এখন 2,4-DNPS দিয়ে যত পৃথিবীতে যত কার্যকরী মূলক আছে সকলের মধ্যে থেকে দুইটার মধ্যে আসে ঠেকলাম, অ্যালডিহাইড না কিটোন। এখন আমি আবার নতুন করে আবার নতুন যৌগ একদম, এখন এই 2,4-DNPS সহজে অদক্ষেপ সৃষ্টি হলো, এটা কিন্তু রেখে দিব। এটা কিন্তু আমাকে প্রথম কাজটা করলাম আমরা, কার্বনিল গ্রুপ আছে কিনা, অ্যালডিহাইড অথবা কিটোনের যে কেউ আছে কিনা রেখে দিলাম। আবার নতুন টেস্ট টিউবে নতুন মূল যৌগ নিয়ে, মূল দ্রবণ নিয়ে তার মধ্যে কি করব, অথবা আরেকটি নতুন টেস্ট টিউবে আগে থেকে আমি
টলেন বিকারক নিয়ে রাখবো 2 থেকে 3 ml, টলেন বিকারক, তার মধ্যে মূল যৌগ দিব, নমুনা যৌগ একদম বিশুদ্ধ, যেটা আমি মূল দ্রবণ হোক আর নমুনা যৌগ হোক যোগ করলাম, যোগ করে একটু নাড়া দিয়ে আমি ফুটন্ত পানিতে কিছুক্ষণ রেখে দিব। যদি টেস্ট টিউবের ভিতরের দেয়ালে চকচকে সিলভারের বা রূপার প্রলেপ সৃষ্টি হয়, এটাকে আমরা দর্পণ টেস্ট বলি। অ্যালডিহাইড যৌগ সমূহই কেবলমাত্র দর্পণ টেস্ট দিয়ে থাকে। আর কার্যকরী মূলকটি যদি কিটোনের হয় তাহলে সেখানে কিন্তু দর্পণ টেস্ট পাওয়া যাবে না। তাইলে আমরা কিন্তু টলেন বিকারক বা ফেলিং দ্রবণ দিয়ে কিন্তু অ্যালডিহাইড নাকি কিটোন এর মধ্যে কোনটা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। বিক্রিয়াগুলো সহ তোমাদেরকে শেখানো হয়েছে। তাহলে বাবা আমি এখন সেটা নিশ্চয়ই আবার রিভিশন করব না, এটা করলে তার এটা হলো না, তোমরা এটা পড়বা। যদি তারপরে সেখানে কোনো কিছু না বুঝো, অবশ্যই আমি আছি, ম্যাম আছে, যে কাউকে তুমি চাইলে এখনই তুমি সমস্যাটা সমাধান করে নিতে পারো। ম্যাম স্যার আমি এটা বুঝি না, আমাকে আরেকটু বুঝিয়ে দেন, কিন্তু সেই অপরচুনিটিটা তোমরা কেউ গ্রহণ করো না, কেউ কারো খবরে রাখো না। এই যে আজকে ক্লাস নিয়েছে, আবার ক্লাস নেব, ওই ক্লাসে তুমি যে থাকবে এটার গ্যারান্টিও নাই, কিন্তু আমি থাকবো, আমি একটা মিনিটও লেট করব না, আমি যথাসময়ের আগে, মানে তোমাদের যথাসময়ের আগে আমি লিংক দিব। আমাদের এন্ড থেকে আসলে যদি ইরেসপন্সিবিলিটি এক্সিবিট হয় আমাদের এন্ড থেকে, তাহলে তোমরা কোত্থেকে অনুপ্রাণিত হবা? আমাদের এন্ড থেকে প্রবলেমটা নেই আসলে, বা থাকতো এটা আমাদের উদ্দেশ্যে নয়। হয়তো কখনো যদি কোনো কারণে কোনো ম্যাডাম বা টিচারের নেটওয়ার্ক প্রবলেম, কোনো কারণে খুব বেশি প্রবলেম হয়, মিটিং কোনোভাবে কল করা যাচ্ছে না, খালি ঘুরে হতে পারে, সেটা তো এটা তার কোনো এখানে নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, তো এই জন্য বলেছি তোমরা ক্লাসগুলো মিস করিও না, এটা কন্টিনিউ করো, ক্লাসটা এনশিওর করো। এরপরে যদি তোমার অবস্থার উন্নতি না ঘটে, তার জন্য তো আমরা আছি, এটার জন্য আমরা দায়ী, তারপরে তোমাদের উন্নতি না হয়। তো আগামী ক্লাসটাও যতগুলো ক্লাস হবে এখন থেকে কোনো ক্লাস মিস করিও না, কিন্তু কথা আসলে এইখান দিয়ে শোনো তো এইখান দিয়ে ধ্যাম করে বেরিয়ে যায়, এই হচ্ছে তোমাদের সমস্যা। এখন তুমি খেয়াল করো, আমরা যেটা বলেছি যে একমাত্র সিএইচও মানে অ্যালডিহাইড গ্রুপ যৌগে থাকলে টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে দর্পণ টেস্ট অথবা কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণের অদক্ষেপ সৃষ্টি হবে। আমরা টলেন বিকারকের কথাই বেশি মনে রাখি। আচ্ছা, তার মানে দর্পণ টেস্ট দেয় কেবলমাত্র কে? অ্যালডিহাইড মূলক যে যৌগে আছে সেই যৌগ। এখন বাবা একটু খেয়াল করেন, আমাদের জৈব অ্যাসিড অনেকগুলো আছে, মিথানোয়িক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, প্রোপানোয়িক অ্যাসিড আছে, বেনজোয়িক অ্যাসিড আছে, কত অ্যাসিড, জৈব অ্যাসিডের তো অভাব নেই। একমাত্র মিথানোয়িক অ্যাসিড প্রথম সদস্যটা, জৈব অ্যাসিডের প্রথম সদস্য মিথানোয়িক অ্যাসিড একটু এক্সেপশনাল আচরণ করে, একটু ব্যতিক্রমী আচরণ করে। আর কোন জৈব অ্যাসিড নয়, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড কিটোনের মতো আচরণ করে। অ্যালডিহাইড যেভাবে টলেন বিকারককে বিজারিত করিয়া যেমন দর্পণ টেস্ট তৈরি করছিল, সিলভারের প্রলেপ সৃষ্টি করছিল, ঠিক তেমনি ভাবে মিথানোয়িক অ্যাসিড এই টলেন বিকারককে বিজারিত করিয়া সিলভারের দর্পণ তৈরি করে, অথবা ফেলিং দ্রবণকে বিজারিত করিয়া কিউ প্লাস অক্সাইডের লাল বর্ণ পদক্ষেপ তৈরি করে, একমাত্র মিথানোয়িক অ্যাসিড। কেন? কারণটা হচ্ছে এই, আমি আবারও বলছি বাবা, যেমন যেমন একটা অ্যালডিহাইড CH3CHO, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, তার মধ্যে যদি টলেন বিকারক যোগ করো, ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করি, এই যে টলেন বিকারক তুমি যোগ করলা বাবা, এই যে এখানে সিলভার আয়নটা, এটাই কিন্তু সিলভারে পরিণত হয়ে যাবে, সলিড হয়ে মানে টেস্ট টিউবের গায়ে লেগে যাবে। আর এটা যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয়, তাহলে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ সৃষ্টি হবে, আর সাথে অ্যামোনিয়া প্লাস পানি তো অবশ্যই সৃষ্টি হবে। এই বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখানো হয়েছে, পড়বা। তাহলে অন্তত ওগুলো যদি মনে না থাকে যে পার্শ্ব উৎপাদগুলো কি হবে, অ্যাটলিস্ট এটা লেখার চেষ্টা করিও যে এখানে সিলভার আয়নটা সিলভারে বিজারিত হয়েছে, এখানে সে জারক ইলেকট্রন গ্রহণ করে, সে নিশ্চয়ই বিজারক, এখানে অ্যালডিহাইড যে একটি বিজারক এটাও তার প্রমাণ। তাহলে অ্যালডিহাইড টলেন বিকারককে বিজারিত করিয়া সিলভারে দর্পণ সৃষ্টি করেছে, অ্যাজ ইট ইজ অ্যাজ লাইক এই মিথানোয়িক অ্যাসিড কিন্তু এই কাজটাই করে। HCOOH এর মধ্যেও তুমি যদি টলেন বিকারক দিয়ে থাকো, তাহলেও কিন্তু এখানে সিলভারের প্রলেপ সৃষ্টি হবে। একেবারে পার্শ্ব উৎপাদগুলো অ্যামোনিয়াম কার্বনেট হবে, এগুলো লেখার না দরকার নাই, পানি এগুলো তো লেখার দরকার নাই, এটুকু অন্তত লেখো যদি মনে না থাকে, আর ক্যাপ লিখতে পারলে ভালো। তাহলে মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আচরণ করলো, কারণটা কি? কার্যকরী মূলক তো ভিন্ন, অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, মিথানোয়িকের কার্যকরী মূলক এটা জৈব অ্যাসিড, তাহলে এদের একই সেম আচরণ করার কারণটা হচ্ছে এই, একমাত্র মিথানোয়িক অ্যাসিড যার কার্যকরী মূলকটার বা মিথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত থেকে আমরা খুব ভালোভাবে দেখতে পাই, মিথানোয়িক অ্যাসিডের এক প্রান্তে আছে অ্যালডিহাইড কার্যকরী মূলক CHO, আর আরেক প্রান্তে আছে COOH কার্যকরী মূলক। তার মানে মিথানোয়িক অ্যাসিড একমাত্র অ্যাসিড যে 2 রকমের আচরণ করে, অ্যালডিহাইডের মতো আচরণ করে টলেন বিকারককে বিজারিত করে, জৈব অ্যাসিডের মতো আচরণ করে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, এবং মিথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণে প্রচুর H+ আয়ন উপস্থিত থাকে, ফলে নীল লিটমাস লাল হয় ইত্যাদি। তাহলে মিথানোয়িক অ্যাসিড 2 রকমের আচরণ, দ্বৈত আচরণ করছে, একদিকে অ্যাসিডের মতো আচরণ করছে, আরেকদিকে অ্যালডিহাইড মূলক থাকার কারণে অ্যালডিহাইডের মতো টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে আচরণ করছে। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মিথানোয়িক অ্যাসিড জৈব অ্যাসিড হওয়া সত্ত্বেও অ্যালডিহাইডের মতো আচরণ করে কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা কি বুঝতে পেরেছি?
আজকে তো আর পড়াতে পারছি না। জৈব অ্যাসিডের কার্যকরীমূলক শনাক্তকরণটা পড়ে নিও। সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয় যা চুনের পানিকে ঘোলা করে। এটা একটু পড়ে নিও, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। তাহলে আমাদের জৈব অ্যাসিড পার্ট থেকে মোটামুটি যা হয়েছে, হয়তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্রশ্ন এখনো আসেনি, আসলে আসতেও পারে। তো ওগুলো পারলে পরে পড়াবো। লিঙ্কটা দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে যাবা।